মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, যার ফলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এটা কি ধরনের ঘটনাস্থলে আমাদের অনেক কোমলমতি সন্তান, অভিভাবক, শিক্ষক, স্টাফ আহত হয় এবং পুরো জাতি তথা বিশ্বকে স্তম্ভিত করে দেয়। ঘটনার আকস্মিকতায় মাননীয় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে জাতির উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং পরের দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আজ পর্যন্ত পাইলট সহ শহীদ হয়েছেন টোটাল 37 জন, যার মধ্যে রয়েছে আমাদের 28 জন কোমলমতি শিশু, যাদের শোক আমরা প্রতিদিন বয়ে বেড়াচ্ছি। এখানে তাদের সঙ্গে নিহত হয়েছেন আরো 3 জন অভিভাবক, 3 জন প্রিয় শিক্ষক, একজন বাইরে থেকে আসা বহিরাগত আর একজন পাইলট। এই মোট 37 জনকে আমরা হারিয়েছি আমাদের এই বিমান দুর্ঘটনায় এবং এখনো হসপিটালে মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছেন যারা, তাদের পরিস্থিতি এখানে বর্ণনা করবেন এবং যারা হসপিটাল থেকে রিলিজ নিয়ে তাদের বাসায় ফেরত গিয়েছেন তাদের যে দুর্বিষহ জীবন সেটাও আপনাদের সামনে তুলে ধরা হবে। আসলে এখানে আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই, আমরা যা হারিয়েছি সেটা কখনোই আর আমাদের ফেরত আসবে না। তারপরও আমরা এখানে এসেছি তাদের স্মৃতিচারণ করতে। তাদের কথা তো আসলে সবাই ভুলেই গিয়েছেন। আজ 2 মাস অতিবাহিত হতে চলল। অনেকেই অনেক আশ্বাস, অনেকেই অনেক সহমর্মিতা জানিয়েছিল তাৎক্ষণিক, কিন্তু সেগুলো আর কোনো বাস্তবায়নে আমরা এখন না। এখানে আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ নাজমুল হক, আমার মেয়ে তাসনিয়া হক নিহত। তাসনিয়া সম্বন্ধে আপনারা কতটুকু জানেন জানি না। সর্বশেষ মৃত্যু মিছিলে যে মেয়েটি নাম যোগ হয়েছে সে মেয়েটি আমার 33টা দিন হসপিটালে ছিল, অসহনীয় যন্ত্রণা ভোগ করছে, যেটার সাক্ষী আমি। 33 দিন ওর সঙ্গে হসপিটালে আমি ছিলাম। 3 বার আইসিইউতে নেওয়া হয়েছে ওকে এই 33 দিনের ভিতরে। শেষ যেদিন আইসিইউতে যায় তারপর দিনও আমাদেরকে ছেড়ে চলে যায়। এরকম অনেকের সন্তান হারিয়েছে, সবাই আমরা সমব্যথী। আমার পাশে বসে আছেন সামিউলের বাবা, যে প্রথম দিনেই মারা গেছে। ভাই আসলে বর্ণনা দেওয়ার মতো স্মৃতিগুলো আমরা তো আসলে প্রতিদিনই এগুলো ভোগ করতেছি, যে আসলে কিভাবে বেঁচে থাকবো। আমরা তো মৃত অবস্থায় এখন বেঁচে আছি। প্রত্যেকটা বাচ্চার স্মৃতি আমাদেরকে প্রতিদিনই নাড়া দেয়। ঘুমাতে পারি না, খেতে পারি না ঠিক মতো, কিন্তু আমাদের বাচ্চাদের স্মরণে দেশ তথা জাতি কি করলো এটা আমি একটু প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। থেকে আজ পর্যন্ত ওনার মুখ থেকে আর কোনো কথাই শুনিনি। আমাদের শিক্ষা উপদেষ্টা তথা বিমান বাহিনী আমাদের সাথে আসলে কি করতে চাচ্ছে তারা, এগুলো আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমার। আমি আসলে আর বেশি কিছু বলবো না। এখানে আমাদের আহত এবং নিহত পরিবারের আরো অনেক সদস্য আছেন, ওনারা আপনাদেরকে তাদের দাবি এবং যে স্মৃতিচারণগুলো আছে এগুলো বলবেন।
আমরা সার্বক্ষণিক আল্লাহর দিকে তাকায় থাকি। এই দেশে মানুষ এত থাকা সত্ত্বেও আমাদের পাশে কি কেউ নেই? আমরা কাউকে পাবো না? আপনাদের সাংবাদিক কাছে আমাদের এই ধরনের প্রশ্ন আছে। আমার আসলে এই মুহূর্তে স্কুলের বারান্দায় থাকার কথা ছিল, কিন্তু আমরা স্কুলের বারান্দায় থাকতে পারি না ভাই। আমরা ছেলের কবরের পাশে দাঁড়ায় থাকি, আমরা অপেক্ষার পরোয়ার করি। আমাদের পাশে দেশে সরকার আমাদের পাশে আসে না। আমার ছেলে ইসামিউল করিম প্রথম দিন যে ঘটনাটা ঘটে আর কি, ওই দিন আমি প্রতিদিনের ভিতরে তাকে সকালে স্কুলে দিয়ে আসি। ঠিক ছুটি হওয়ার 5 মিনিট থেকে 10 মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। তো আমি দেখতেছি তো ওই দিন 10 মিনিট লেট হচ্ছে, তারপরেও গেটে দাঁড়ায় আছি। তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে, হেঁটে আসতেছে। তো এসে আমার থেকে ঠিক 5 হাত অ্যাঙ্গেল এসে দাঁড়াইছে, দাঁড়ায় কিছু বলতেও পারেনি, অমনি বিমানটা বিধ্বস্ত হয়। পরে পরেই ও লুটে পড়ে ওইখানে। আমি বাবা হিসাবে শুধু একটাই চিৎকার দিছি, আল্লাহ আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামতের আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি কিভাবে হয়, এগুলো ওয়াজ নসিহতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলে কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্তের গন্ধ আমি এখনো বলতে পারি না ভাই। এগুলো কিভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে? আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। ঢাকা শহরে আসছি গত 5 দিন। এসে কি করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতি যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রস্তাব। আপনাদের তো শিশু সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনারা স্কুলে যান, কিন্তু সকালে আমরা স্কুলে যাই না। সকালে আমরা ঘরেই বসে থাকি। এখন কিছু আহত আমাদের যে ছেলে মেয়েরা আছে তাদের একটু খোঁজ খবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহ যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। এই দায়ভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকার আছে, এদের উপরেই পত্রায়। তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে এই 2টা মাসে কি খবর নিছে? আমরা শুধু ওই দিন সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি। আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই ছেলের দাফন করতে। এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকারের সাথে কোনো যোগাযোগই নেই। এই হলো আমাদের এখনকার পরিস্থিতি, যার ফলে আমরা আবারও আপনাদের কাছে দাঁড়িয়েছি, যাতে আপনারা তাদেরকে একটু এনক্রোচমেন্ট করেন, তাদেরকে বলেন আপনারা আমাদের পাশে আছেন। আপনারা তো সুন্দর করে লিখতে পারেন, বলতে পারেন, আমরা তো ভাই সুন্দর করে ভাষাও পাচ্ছি না, এখন সব ভাষা হারিয়ে ফেলছি। আমাদের নতুন করে আর কিছু নাই, আমরা যে বেঁচে থাকবো সেই অবলম্বন আমাদের কাছে নাই। যাদের নিয়ে আমরা স্বপ্ন পূরণ শুরু করছি সেই স্বপ্নটাই শেষ হয়ে গেছে। আমার একটা মাত্র ছেলে ভাই, তো কেউ নাই, আমি কার জন্য কি করবো? আমরা চাচ্ছি যে যতদিন বেঁচে আছি এই ছেলের জন্য কিছু একটা যদি করে দেয়, আল্লাহ জানি ওর এই সরকার যদি কিছু সুযোগ সুবিধা করে দেয়, সেটার জন্য সে যাতে কবরে শান্তি থাকে, তার রুহের মাগফিরাত হয়, এটাই আমাদের কাম। আরো যারা আছে তারা আরো খারাপ অবস্থায় আছে, তাই আমাদের কাছে আপনাদের কাছে আমার আর কোনো আবেদন, আপনারা একটু কাইন্ডলি এই জিনিসটা আমাদের কর্তৃপক্ষের কাছে আপনারা তুলে